ধরা পড়ে গেলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনিতেই রাজনৈতিক দ্বিচারিতাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আর ভালো কেউ এই রোলে অভিনয় করতে পারেন বলে অন্তত গোটা দেশের নিরিখে আর দুজন কোনো ব্যক্তি আপনি খুঁজে পাবেন না। এই যে ওয়াকআপ বিল নিয়ে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হলো, সেই প্রসঙ্গে আপনাদের দুটি পর্বে বিস্তারিত আলোচনা করেছি। এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং যখন তিনি কংগ্রেসের বিধায়ক এমপি ছিলেন, সেই সময়েও তিনি 1996 সালে এই ওয়াকআপ সম্পত্তি কিভাবে লুটে পুটে খাওয়া হচ্ছে তা নিয়ে তখন তিনি সরব হয়েছিলেন। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই আইনটা, যেটা গোটা দেশ জুড়ে বলবৎ হয়ে গেছে, রাষ্ট্রপতি সিগনেচার করে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্দিকুল্লাহ চৌধুরীদের এবং তাদের দুধেল গায়েদের পরিষ্কারভাবে বলছেন পশ্চিমবঙ্গে এ আইন রুজু হতে দেব না। আজকে আপনাদের দ্বিচারিতাটা স্পষ্ট করে দেখিয়ে দেব যে 1996 সালে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অভিযোগ করেছিলেন ওয়াকআপ সম্পত্তির নামে লুটতরাজ চলছে, তিনি আজকে এই দুধেল গায়েদের যারা তাণ্ডব চালাচ্ছেন রাজ্যের বিভিন্ন জায়গায়, আন্দোলনের নামে তাণ্ডব চালাচ্ছেন, সরকারি সম্পত্তি ভাঙচুর করছেন, তাদের সমাবেশে মুখ্যমন্ত্রী বেজায় সন্তুষ্ট। কেন বলছি? প্রত্যেকটি প্রমাণ যদি দেখাতে না পারি পর্বের শেষে আপনারা কমেন্ট করে যা ইচ্ছা তাই লিখতে পারেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। আমি প্রথমেই আপনাদের সামনে একটা তথ্য দেবো। আপনারা জানেন বিগত বেশ কয়েকদিন ধরে এটি আইনে পর্যবসিত হয়ে যাবার পর রাজ্যের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনদের উস্কে, যারা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক, তাদেরকে উস্কে সরকারি সম্পত্তি নষ্টের মতো ঘটনা ঘটছে। পুলিশ নির্বিকার কোথাও গিয়ে দোকানের মধ্যে লুকিয়ে পড়ছে। এইরকম একটা যখন অবস্থা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তখন বার্তা দিচ্ছেন, আমি তোমাদেরই লোক, আমি তোমাদেরই পাশে রয়েছি, তোমাদের সম্পত্তি কেউ হাত দিতে পারবে না, আমি রক্ষা করব। সেই অংশটি একবার শুনিয়ে বাকি আলোচনায় আসছি, শুনুন। और माइनॉरिटी लोगों को हम एक बात कहते हैं, देखिए आप लोगों को दिल में दुख हुआ है वॉकआउट प्रॉपर्टी के लेके, आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा जिसमें कोई डिवाइड एंड रूल होगा। प्लीज रिमेंबर व्हेन दीदी इज हियर, दीदी विल प्रोटेक्ट यू एंड योर प्रॉपर्टी। এই অংশটি আপনাদের আগেও শুনিয়েছিলাম। এবার আজকে নতুন যে তথ্য দেবো, বিস্ময়ে হতবাক হয়ে যাবেন, শুধু একটু ধৈর্য ধরবেন। জানাব ফিরহাদ হাকিম তীব্র প্রতিবাদ করেছিলেন কিভাবে এই সম্পত্তির ওয়াকআপ সম্পত্তির ভাগ তিনিও বসিয়েছেন বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রিপোর্ট করেছে, সেটা আপনাদের জানাবো। কিন্তু এই যে ওয়াকআপ সম্পত্তির প্রতিবাদে কলকাতা জুড়ে গতকাল মৌলালি থেকে রামলীলা ময়দান পর্যন্ত যে মিছিল হলো, গোটা কলকাতাকে স্তব্ধ করে দেওয়া হলো, এরকম একটা জায়গায় সিদ্দিকুল্লাহ চৌধুরী মঞ্চের ওপর থেকে বলছেন যে দিদি ফোন করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে তিনি অত্যন্ত খুশি হয়েছেন, এইভাবে যে রাস্তা জ্যাম করে দেওয়া হয়েছে, সরকারি সম্পত্তির ভাঙচুর করা হয়েছে, সেটা উল্লেখ করেননি তিনি। তো এই ঘটনায় মুসলিমদের ভিড়ে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন এবং তিনি এই আইনকে কার্যকর করতে দেবেন না বলে জানিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরীকে। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রীর বক্তব্যটা একটু শুনুন। মুখ্যমন্ত্রী অফিস থেকে ফোন এসেছিল করে এইসব সমাবেশ থেকে তিনিও সন্তুষ্ট। মুখ্যমন্ত্রীর বক্তব্য বিধানসভায় আমি একটা আপনার মোশন তথা প্রস্তাব এনেছি, আমার রাজ্যে ওয়াকআপ আইন আমি বলবৎ হতে দেব না। শুনলেন বন্ধুরা, এইটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আপনাদের দেখাবো যে 1996 সালে যখন তিনি সাংসদ ছিলেন, তখন কিভাবে এই ওয়াকআপ সম্পত্তি লুটে পুটে খাওয়া হচ্ছে বলে তিনি নিজে অভিযোগ তুলেছিলেন এবং তার বিরুদ্ধে কাজও হয়েছিল। আমি দেখাবো, কিন্তু তার আগে কয়েকটা ছোট্ট ইন্টারেস্টিং পয়েন্ট আপনাদের সামনে বলি। আচ্ছা, ফিরহাদ হাকিম তীব্র প্রতিবাদ করেছিলেন জানেন তো? কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল আইবি তারা একটা রিপোর্ট পাঠিয়েছে অমিত শাহের দপ্তরকে, যে এই পশ্চিমবঙ্গের কোথায় কোথায় কোন কোন সম্পত্তিগুলো ওয়াকআপ সম্পত্তির নামে সেগুলো কেউ পার্সোনালি ভোগ করছেন।
তার মধ্যে জানা ফিরহাদ হাকিম সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বের নাম রয়েছে। আসুন আপনাদের সামনে আমি সেই তথ্যগুলো আজকে প্রথমে দিয়ে দিই, যেটা আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, বঙ্গে ওয়াকআপ জবরদখল নিয়ে দিল্লিকে রিপোর্ট কেন্দ্রীয় সংস্থার, তালিকায় নাম মন্ত্রী ফিরহাদের, হেনস্থার চেষ্টা বললেন মেয়র। আসুন, হেনস্থার চেষ্টা তিনি তো বলবেনই, তো এনিওয়ে তার বক্তব্য তিনি বলবেন, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি আপনাদের সামনে জানাবো যে কেন্দ্র আইবি টিম অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে কি রিপোর্ট গেছে কেন্দ্রে, কোন কোন তৃণমূল নেতার কত সম্পত্তি রয়েছে আসুন আপনাদের আমি জানিয়ে দিই। সেটা হচ্ছে নাসির উদ্দিন আহমেদ, তিনি প্রয়াত বিধায়ক, ওয়াকআপ বোর্ডের সদস্য ছিলেন। অভিযোগ হচ্ছে, সেন্ট্রাল রিপোর্টে অভিযোগ হচ্ছে তিনি কৃষ্ণনগরের সাহিবুল্লাহ ওয়াকআপ এস্টেটের 3000 বর্গফুটের ফ্ল্যাট জবরদখল করে রেখেছেন। দ্বিতীয় নাম হচ্ছে নাদিমুল হক, তৃণমূলের রাজ্যসভার বর্তমান সাংসদ, ওয়াকআপ বোর্ডেরও সদস্য। অভিযোগ রয়েছে তিনি 10/8 তারাবাগান রোডে ওয়াকআপের 22 কাঠা জমি দখল করে রেখে দিয়েছেন। আসুন, তৃতীয় নাম হচ্ছে ফিরহাদ হাকিম, জানাব ফিরহাদ হাকিম, দাওয়াতে ইসলাম, যিনি বলেন যে তারা দুর্ভাগ্যবান যারা ইসলাম ছাড়া অন্য ধর্মে জন্মগ্রহণ করেছেন অথচ মেয়রের পদে রয়েছেন। এহেন ফিরহাদ হাকিম তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন এই বিল পাশ করার পর। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তার বাবা তুলে কথা বলেছিলেন, দেখাবো। তার নামে কি অভিযোগ দেখুন, রাজ্যের মন্ত্রী এবং কলকাতার মেয়র। অভিযোগ রয়েছে তিনি মহাবীরতলা মসজিদ থেকে আলিপুর পর্যন্ত বিস্তৃত জহুরা বিবি ওয়াকআপ এস্টেটের 35 বিঘা জমির মধ্যে 5 বিঘার বেশি জমি দখল করেছেন, যেখানে তার স্ত্রী সহ একটি মার্বেল পাথরের শোরুম পরিচালনা করছেন। একটা 5 বিঘার সম্পত্তি জবরদখল করেছেন, যেটা আল্লাহর নামে ওয়াকআপ এস্টেটকে দেওয়া সম্পত্তি, অভিযোগের কথা বলছি, এবং সেটা নাকি তার স্ত্রী পরিচালনা করেন, মার্বেল শোরুম বানিয়েছেন। এহেন ফিরহাদ হাকিমের বক্তব্য শোনাবো, তার আগে আরো দু একটা উদাহরণ দিয়ে দিই। শাম্মী জাহান বেগম, কলকাতা পুরসভার 64 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। অভিযোগ রয়েছে তিনি হাজরা রোডে টিপু সুলতানের গোরস্থানের জমি জবরদখল করেছেন। এই গেল কয়েকটা উদাহরণ, এবং এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেস রাস্তায় হাজার হাজার সাধারণ মুসলিম তাদেরকে নামিয়ে দিয়েছেন, আর সাধারণ মুসলিম তারাও নেমে গিয়েছেন। তারা কি এই খবরটা রাখছেন? এখন খুব স্বাভাবিকভাবেই ফিরহাদ হাকিমরা বলেছেন না না এসব অসত্য কথা, এগুলো ভুল কথা। সেটা আপনারা যেভাবে নেবেন সেভাবে, সেটা আপনাদের দায়িত্ব। কিন্তু ভাবুন, একদিকে আল্লাহর নামে সম্পত্তি বলছেন, যে আল্লাহ মানে তারা বললেন যে একম এবং অদ্বিতীয়ম, সেই আল্লাহর নামে সম্পত্তি জবরদখলের অভিযোগ, মানে কত বড় পাপ। তাহলে সাধারণ মুসলিম মানুষরা আপনারাই বলুন, আল্লাহকে যদি আপনারা বিশ্বাস করেন, নিশ্চিতভাবে বিশ্বাস তো করেন কত গভীর থেকে, তাহলে তার নামে উৎসর্গীকৃত সম্পত্তি যারা জবরদখল করছে তাদের আপনারা ভালোবাসবেন, তাই তো? এইখানে আপনাদের আর কোনো বিরোধ নেই এই জায়গাটাতে। তা যদি না হয়, ওই রামলীলা ময়দান থেকে যে প্রতিবাদ করলেন আপনারা কি এই নামগুলো পড়লেন যে সেন্ট্রাল আইবি টিমে এই নামগুলো রয়েছে এবং এরা জবরদখল করে বসে রয়েছেন? ওই জায়গাগুলো একবার গিয়ে ভেরিফাই করে দেখুন না, অ্যাড্রেসও তো বলে দেওয়া হয়েছে এখানে। আপনারা নিজেরা সরজমিনে গিয়ে একবার ভিজিট করে দেখুন না, লোকাল স্থানীয় আশপাশের লোকজনকে জিজ্ঞেস করে দেখুন না যে ওখানে মার্বেল শোরুম রয়েছে কিনা। আমি যাইনি। ফিরহাদ হাকিম এই আইনটি বলবৎ হওয়ার পর কি বলেছিলেন আপনাদের শোনাবো, এইখানে শুনুন। সবথেকে ভারতবর্ষের কালো দিন হচ্ছে এই ওয়াকফ বিল যেদিন পাশ হলো। ওয়াকফ সম্পত্তি যদি আপনি নন মুসলিম না হন, যদি নন মুসলিম হন, তাহলে আপনি ওয়াকফ বোর্ডে নিজের সম্পত্তি দান করতে পারবেন না। তাহলে নন মুসলিম হলে ওয়াকফ বোর্ডে থাকবেন কি করে? পুরনো যে ফ্যামিলি, ইসলামিক ফ্যামিলি, তারা তো ডোনেট করেছে, ওয়াকফ করেছে আল্লাহ না। ট্রাস্টের মতন চলবে, সেখানে হাত দেওয়া যায় না। যদি মোদী সরকারের বাবার ক্ষমতা থেকে ট্রাস্টকে হাত দিয়ে দেখার। শুনলেন বন্ধুরা, কালা আইন, নরেন্দ্র মোদীর বাবা, এই সব নিয়ে প্রশ্ন। দেখুন, এদের তো রুচিবোধ বলে তো কিছু নেই, এরা যা কিছু বলতে পারে। ওপেনলি গালিগালাজও দিয়েছিলেন ফিরহাদ হাকিম মহাশয়, সেই ভিডিও আমরা অনেক আগে পেয়েছিলাম, আপনারাও দেখেছেন। তো প্রশ্ন হচ্ছে, আচ্ছা মানে সংখ্যালঘু মুসলিম তাদের বোঝার সময় হয়ে গেছে, তারা কবে বুঝবেন আমি জানি না।
আসুন বরঞ্চ আমরা দেখাই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অংশ, তার দ্বিচারিতাটাকে একটু স্পষ্ট করি আপনাদের সামনে। দেখুন, একটা আনন্দবাজারের একটা অংশ কোট করছি, লেখাটা পড়ুন। তাৎপর্যপূর্ণভাবে কেন্দ্রীয় গোয়েন্দাদের তৈরি করা এই রিপোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ভূমিকার কথা উল্লেখ করা রয়েছে। লেখা হয়েছে যে 1996 সালে মমতা যখন দক্ষিণ কলকাতা কংগ্রেসের সাংসদ, সে সময়ে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখে পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি ৯/৬-এর অভিযোগ জানিয়েছিলেন। তার ফলে পশ্চিমবঙ্গের তৎকালীন সরকার কলকাতা হাইকোর্টের বিচারপতি গীতেশ রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করে। তৎকালীন বাজার দর অনুযায়ী ১,০০০ কোটি টাকার মূল্যের ১৬০টি ওয়াকফ সম্পত্তি লিজে দেওয়ার ক্ষেত্রে প্রচুর অনিয়ম করা হয়েছে বলে মমতার সেই চিঠিতে উল্লেখ ছিল। বিচারপতি ভট্টাচার্যের নেতৃত্বাধীন কমিশন ২০০১ সালের ৩১শে ডিসেম্বর তদন্ত রিপোর্ট জমা দিয়ে অনিয়মের অভিযোগেই সিলমোহর দিয়েছিলেন বলেও কেন্দ্রীয় গোয়েন্দাদের সাম্প্রতিক রিপোর্টে লেখা রয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় বিরোধী নেত্রী যখন ছিলেন, তখন এই ওয়াকফ সম্পত্তি 1996 সালে কংগ্রেসে যখন ছিলেন তখন যে তিনি অভিযোগ করেছিলেন, সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের গীতেশ রঞ্জন মুখার্জি সম্ভবত একজন তদানীন্তন বিচারপতির নেতৃত্বে একটা কমিশন গঠন করার পর তদন্তের পর তারা জানান যে মুখ্যমন্ত্রীর দাবি ঠিক, ওয়াকফ সম্পত্তির ৯/৬ করা হয়েছে। তখনকার মূল্যের ১,০০০ কোটি ১,০০০ কোটি টাকা, মানে আজকের দিনে দাঁড়িয়ে কল্পনা করতে পারেন 1996 যদি ১,০০০ কোটি টাকা হয়, আজকের দিনে দাঁড়িয়ে অন্তত এটা ১৫,০০০ কোটি টাকা হয়ে গিয়েছে শুধু ওইটুকুটা। তারপরে আরো কত বিস্তার লাভ করেছে সেই কথা ছেড়েই দিন। অর্থাৎ মুখ্যমন্ত্রী নিজে প্রবলেম জানিয়েছিলেন, তার প্রবলেমের ভিত্তিতে কাজ পর্যন্ত হয়ে সিলমোহর পর্যন্ত দেওয়া হয়েছে যে হ্যাঁ এটাও হয়েছে। আজকে মুখ্যমন্ত্রী বলছেন যেহেতু দুধেল গাইদের ভোটটা তার প্রয়োজন, তিনি সম্পূর্ণ উল্টে গেছেন। যেটাকে একদিন তিনি কালো দেখতেন, আজকে তিনি সেটাকে রাজনীতির চোখ দিয়ে সাদা দেখেন। আর দেখুন, তিনি রাজনীতি করেন, তিনি কালোকে যদি সাদা দেখেন তাহলে তার ফল ভালো তিনি পান, তাহলে তিনি দেখবেন না কেন? আপনি যদি আজকে কালোকে সাদা দেখলে বা সাদাকে কালো দেখলে যদি আপনি দেখেন আপনার সবকিছু বেড়ে যাচ্ছে, আপনার স্বস্তি বেড়ে যাচ্ছে, রাজনৈতিক ক্ষমতা বেড়ে যাচ্ছে, আপনার অর্থ বেড়ে যাচ্ছে, প্রতিপত্তি বেড়ে যাচ্ছে, আপনার পরিবারজন ভালো রয়েছে, আপনি কেন দেখবেন না? দেখতেই পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্বার্থে করছে। আপনি যিনি দেখছেন, যিনি শুনছেন, আপনি কোন স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছেন, যিনি একসময় কালোকে কালো বলতেন, আজকে কালোকে সাদা বলেন? আপনি কোন স্বার্থে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের ওই কালো যখন বলেছিল তখনও হ্যাঁ বলেছিলেন, আজকে সাদা বলছে তখনও হ্যাঁ বলছেন? দম দেওয়া কি কাঠের পুতুল আমরা? তা যদি না হয় তাহলে এইভাবে বোকা বানানোর পরেও রাস্তায় নেমে প্রতিবাদ করছেন তাদের দুধেল গায়েরা, মানে তৃণমূল কংগ্রেস যাদের দুধেল গায়ে বলে, আমি ব্যক্তিগতভাবে কিছুই বলতে চাই না, সে রুচি আমার নেই। তৃণমূল কংগ্রেস যেহেতু বলেছিল যে গরু দুধ দেয় তার চাট সহ্য করা উচিত, মানে মুসলিমদের উদ্দেশ্যে বলেছিল। অর্থাৎ ভোট ব্যাংকের, শুধু ভোট ব্যাংক হিসেবে যাদের মনে করেন তাদের তিনি বোকা বানাতে পারেন, ঠিক আছে, এবং তাদের একটা ওই সুরসুরি লাগিয়ে ধর্মের ভিত্তিতে তিনি বোকা বানাতে পারেন। অথচ দেখালাম যে ফিরহাদ হাকিম সহ তৃণমূলের নেতৃত্বরা কিভাবে অভিযোগ রয়েছে ওয়াকফ সম্পত্তি লুটে পুটে খাওয়ার অভিযোগ, তারা অস্বীকার করেছেন। কিন্তু আপনি কোন স্বার্থে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নিজে স্বয়ং অভিযোগ করেছিলেন, যার অভিযোগে মান্যতা দেওয়া হয়েছিল, আপনি কোন স্বার্থে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই দাবিকে সমর্থন করছেন যিনি নিজে 180 ডিগ্রি ঘুরে গিয়েছেন? অর্থাৎ রাজনৈতিক নেতা যদি 180 ডিগ্রি ঘুরে যান, আজকে যদি বলেন যে আমরা পৃথিবীতে নই চাঁদে আছি, আপনারাও কাল থেকে বলবেন জয় বাংলা জয় বাংলা, আমরা পৃথিবীতে নয় চাঁদে আছি। আমরা সত্যি পৃথিবীতে কি দু রকমের মানুষ আছে? একটা হচ্ছে যারা রাজনীতি করে, আর একটা হচ্ছে বাকিরা দম দেওয়া পুতুল। নিজের বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে জয় বাংলা আর সবুজ আবির, সবুজ মিষ্টি, এটাই কি রাজনৈতিক আমাদের জীবন?
যারা ভাবছেন তারা ভাবতে পারেন, যারা সত্যিকে বিশ্বাস করবেন না, যারা মনে করবেন যে এটাও নরেন্দ্র মোদীর খেলা, সবকিছু করতে পারেন। আপনি এটাও ভাবতে পারেন যে আপনি পৃথিবীতে নয়, আপনি মঙ্গল গ্রহে রয়েছেন। আপনি, আপনার মন, আপনার ভাবনা কেউ আটকাতে পারবে না, আপনি যেটা ইচ্ছা ভাবতে পারেন। আপনি এটাও ভাবতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বোকা, আপনি চালাক। আপনি এটাও ভাবতে পারেন আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আপনার ভাবনাকে কেউ পরিবর্তন করবে না, তার কারণ এর কোনো আইন নেই। আপনি যেটা ইচ্ছা আপনি ভাবতে পারেন। আর আপনি যত এরকম এলোমেলো ভাববেন ততই বুঝতে পারবেন যে আপনি সত্যি সত্যি রাজনৈতিকবিদদের হাতের পুতুল হয়ে জন্মগ্রহণ করে এবং জীবনযাপন করার জন্যই নিজেকে সমর্পিত করেছেন। দেখুন, আপনাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরলাম, আনন্দবাজার পত্রিকাতে বেরিয়েছে। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় খুব খুশি হয়েছে, জমায়েত দেখে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে, মানে যানজটের মধ্যে পড়েছে, সরকারি সম্পত্তি জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানিয়ে দিয়েছেন তিনি কিন্তু খুব খুশি। এরপরেও আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। তারপরে বাংলাদেশে যেরকম উদ্বাস্তু হয়ে একদিন পালাতে হয়েছিল, সেই রকম যদি প্রক্রিয়া আসে সেগুলোকেও মেনে নিয়ে জয় বাংলা বলতে বলতে দেশ ছেড়ে পালাবেন। যাই হোক, ঠিক আছে, মানে সবই ঠিক আছে, সবই ঠিক আছে। আপনাদের যদি সকলেরই সব ঠিক থাকে তাহলে আমাদেরও সকলেরই সব ঠিক রয়েছে, কোথাও কোনো বিপত্তি আপত্তি কোথাও কিছু নেই। জয় বাংলা, জয় বাংলা, নমস্কার।